নমস্কার, আমি পাঞ্চালী। আমার আড়ম্বরহীন গল্পগাথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের কাছে আমার নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শান্তিরাম বলে গল্পটি। নিন তাহলে শুরু করি। সন্ধ্যার কিছু আগেই একখানা ট্রেন ছাড়ে। রাত 9:30 আন্দাজ সেখানা দেশের স্টেশনে পৌঁছায়। শান্তিরাম ওই ট্রেনেই বাড়ি যাবার ঠিক করলো। কলে জল আসিয়াছে, ঝরঝর শব্দে চৌবাচ্চায় পড়িতেছে। চৌবাচ্চাটা মাঝারি ক্রমশ পুড়িয়া আসিল বলিয়া ভাদ্র মাসের পচা গুমট স্নান করিয়া লওয়া ভালো। কাপড় ভিজাইয়ার দরকার নেই। গামছা পরিয়া শান্তিরাম অনেকক্ষণ ধরিয়া স্নান করিল। এখনো ঝাড়ুদার আসে নাই। এবেলা ওবেলার উচ্ছিষ্ট ভাত, শাকের চিবোনো ডাঁটা, মাছের কাঁটা দিয়ে ঝাঁঝরি ড্রেনের মুখে জলের স্রোতে আটকাইয়াছে। দেখিলে গাটা কেমন করিয়া ওঠে। কি যে নোংরা! কিন্তু এই নোংরা আস্তাকুড়ের মধ্যে আজ 7 মাস বাস করিয়াও পয়সা হইল না। সেসব সহ্য করিতে পারিত, কিন্তু হোটেল হইতে যদি কিছু পয়সা আসিত। ভূপেন বাবু আপিস হইতে ফিরিয়া রান্নাঘরের পাশে ছোট্ট ঘরটির চাবি খুলিল। ঘরটার সামনে চালের বস্তা, ডালের বস্তা, বেগুন পটলের ধামা, শুকনো বিলাতি কুমড়া আর নাগরি আখের গুড়। একটা ছোট্ট 2.5 টিনের মধ্যে অর্ধেক ভর্তি সরিষার তেল। বাজে হোটেলের মতন যা তা তেল এখানে ব্যবহার করা চলে না। রামগোপাল মিলের মোহন মার্কা খাঁটি সরিষার তেল। কিন্তু এতেও হোটেল চলিল না। ভূপেন বাবু কলতলায় হাত পা ধুইতে আসিল। কাঁধে গামছা, পায়ে খড়ম। চটির দাম বেশি, বেচারি 25 টাকা মাহিনা পায়। ট্রাম কোম্পানির অফিসে চাকরি করে। ঘরের ভাড়া দেয় 4.5 টাকা। পাইস হোটেল এটা, তবুও ভূপেন বাবুর সঙ্গে মাসিক বন্দোবস্ত আছে ঘর ভাড়া বাদে 11 টাকা। ভূপেন বাবু বলিল, শান্তিরাম বাবু, আপনি কি আর চললেন? না গিয়ে কি করি বলুন? এতদিন তো বেছে দেখলাম, যখন কিছুই হলো না তখন আর থেকে লাভ কি? খাবই বা কি? কেন আপনাকে এরা রাখবে না? আমার পোষাবে না। আমি ছিলাম হোটেলের মালিক, আর এখন ওদের তাবে আমাকে 7 টাকা মাইনে আর খোরাকি খাটতে হবে। আর ওই যে নিধিরাম বাবু, ও এমন মানুষ, যদি দুটি বললাম তো 25 টাকা বেশি দাও গিয়ে, দেনার দাওয়ায় না হয় হোটেলটাই বিক্রি হচ্ছে, তা বলে আমায় ফাঁকি দিলে কি তোমার ভালো হবে? হোক, ভগবান মাথার ওপর আছেন, তিনিই দেখবেন। কারণ না হয় পড়েছি মশায়, কারেই না হয় পড়েছি মশাই। চিরকাল এমন দিন যে থাকবে তাও নয়, বলে দিচ্ছি। বাড়িতে এখন থাকবেন? দেখি কি হয়। পয়সা যা পেলাম হোটেল বিক্রি করে, তা গেল পাওনাদারদের দেনার পিছনে। মিথ্যে বলবো কেন ভূপেন বাবু? আপনি আমার ছোট ভাইয়ের মতন। 7 টাকা এই রেল ভাড়া, এই নিয়ে যাচ্ছি দেশে। তাতে আর কদিনই বা চলবে সেখানে? হঠাৎ শান্তিরামের মনে পড়িয়া গেল, ধারে হোটেলের জন্য কড়া ও বালতি কিনিয়াছিল আমার স্ট্রিটের গিরিন্দ কুণ্ডুর দোকান হইতে। হোটেল বিক্রি হইয়া যাইতেছে শুনিয়া তাহারা আজ কয়দিন দৌড় তাগাদা চালাইতেছে। খাইতে দেয় না, ঘুমাইতে দেয় না। তাহাদের বিল সরকারকে আজ সন্ধ্যার সময় আসিতে বলা হইয়াছে। আসিলেই 4 টাকা কয়েক আনা তাহাদের দেনা শোধ করিতে হবে। তবে বাড়ি যাইতে হবে কি শুধু হাতে? পুঁজি তো মোটে ওই 7টি টাকা। কাজের কথা নয়, তাহার আগেই বাহির হইয়া পড়িতে হইবে। শিয়ালদা স্টেশনে গিয়ে গাড়ির জন্য বসে থাকাই ভালো তার চেয়ে। 1.5 ঘন্টা হোটেলে অপেক্ষা করিবার দণ্ডস্বরূপ 4 টাকা কয়েক আনা দিতে সে রাজি না। নিজের ঘরটিতে ঢুকিয়া সে একখানা ময়লা কাপড় পাতিয়া 2-3 খানা আধময়লা কাপড় ও জামা, কাঁসার গেরাসটা, পুরনো একজোড়া জুতো, একজোড়া খড়ম, সমস্ত পুঁটুলি বাঁধিয়া লইল। না, এখানে কোনো জিনিস ফেলিয়া গিয়া লাভ নাই। বাড়িতে লইয়া গেলে গৃহস্থর সংসারে কত কি কাজে লাগতে পারে। ছোট্ট টিনের সুটকেসটির মধ্যে ধোপার বাড়ি হইতে সদ্য
আশা দুখানি ধুতি এবং একটা ছিটের কাপড়ের পাঞ্জাবি পুড়িয়া নিজের গায়ের ময়লা শার্টটা পরিতেছে। রেলে যাইবার সময় ফর্সা জামা গায়ে দিয়ে লাভ কি? বিশেষত নিজের বাড়িতেই যখন যাইতেছে সে, কুটুম্ব বাড়িতে তো আর নয়। এমন সময় বাহির হইতে কে ডাকিল, শান্তিরাম বাবু আছেন? কে? সেদিনকার সেই 8 টিন সর্ষের তেলের দামটা পাও না, কাল আসতে বলেছিলাম, কাল দুবার এসে দেখা পেলাম না। কত বাকি? এই 1 টাকা 6.5 আনা। শান্তিরামের একবার ইচ্ছা হইল, বলে কাল ওসো সকালবেলা, কিন্তু ভূপেনবাবু পাশের ঘরেই আছেন। ভূপেনবাবু জানেই আজ হোটেল বিক্রি হয়ে গিয়াছে। সে শান্তিরাম আজই সন্ধ্যার সময় গাড়িতে দেশে চলিয়া যাইতেছে, আর এখন ফিরিবে না। এই অবস্থায় পাওনাদারকে সে মিথ্যা কথা কি করে বলবে? অগত্যা দিতেই হলো। 7 টাকার ভেতর হইতে বাহির হয়ে গেল আরো 1 টাকা, 9 আনা। এ বেড়ার আগুনের জাল হইতে বাহির হইতে পারলেই এখন সে বাঁচে। আবার কোন দিক থেকে কে আসিয়া পড়িবে কে জানে। চললেন তাহলে? হে হে, আসি, নমস্কার। কিছু মনে করবেন না, বাড়ি গিয়ে চিঠি দেবেন। কিরকম আছেন, কেমন তো? হ্যাঁ দেব, বই কি দেব না। বেশ লোক ভূপেন বাবু। ডান হাতে টিনের বিবর্ণ সুটকেসটা, বাম মগলে পুটুলি ও ছাতা লইয়া শান্তিরাম হোটেল হইতে বাহির হইয়া হাঁটিতে হাঁটিতে শিয়ালদার মোড়ে আসিয়া পৌঁছইল। নাশপাতি, ছেলেদের জন্য কিছু কিনিয়া লওয়া যাক। 2 পয়সা জোড়া। ডাকাত না কি রে বাবা, 2 পয়সা জোড়া নাশপাতি কে কবে শুনিয়াছে? দিব্যি আপেলগুলো কত দর? 4 পয়সায় জোড়া কেন? পয়সা করো না তো। পরালা চটিয়া বলিল, বাবু কোন জামা নামে আপেল পয়সা আমি বিকা? অনেক দরদস্তুর করিয়া শান্তিরাম ছোট ছোট নাশপাতি 2 জোড়া 2 পয়সার জোড়া দরে 6টি কিনিল, আর 4 পয়সের 1 জোড়া আপেলও কিনিল। পরিমল নস্য লইবে কিছু, দেশে ভালো নস্যও পাওয়া যায় না। ফলালাকে পয়সা বাহির করিয়া দিতেছে এমন সময় পেছন হইতে কে ডাকিল, এই যে শান্তিরাম দা, একি যাচ্ছ কোথায়, বাড়ি নাকি? শান্তিরাম পেছন ফিরিয়া চাহিয়া দেখিল, তাহার দেশের, ঠিক গ্রামের নয়, সরোজ মুখুজ্জে। সরোজ এখানে কোনো মেসে থাকে, সপ্তাহে সপ্তাহে দেশে যায়, চাকুরি করে মার্চেন্ট অফিসে, 80-90 টাকা মাইনে পায়। আর ভাই বাড়ি চললাম, সব উঠিয়ে দিয়ে চললাম। কেন, তোমার সেই হোটেল? চালাতে আর পারলাম কই, চলতো তো ভালো। 5 ভূতে খেয়ে আর বাকি রেখে ফেলে টেলে মারিয়ে দিল। এক বেটার কাছে প্রায় 8-10 টাকা বাকি, খেয়েই যাচ্ছে। ও হাত উপুর করার নাম নেই। তাগাদা করতে গেলেই বলে আজ দেবো কাল দেবো, আর এদিকে আমার পাওনাদারেরা, বাড়িওয়ালা, কয়লাওয়ালা, মুদি আমায় তো ছিঁড়ে খাচ্ছে। দোস্তর জায়গা ভাই কলকাতা, এখানে কি ভদ্রলোক আছে? কি শান্তিরাম, দেশে কতদিন যাওনি বলো তো? দেশের অবস্থা জানো? বাড়ি তো যাচ্ছ, বন্যে তো সব ডুবে গেছে। রসময়পুর থেকে নৌকায় চড়বে, আর একেবারে তোমাদের গায়ে বটতলায় গিয়ে উঠবে। কলুবাড়ির কাছে চাল নেই, ধান নেই, সব ডুবে গেছে। জিনিসপত্রের দাম যা চড়া দেশে, লোকের ভয়ানক কষ্ট হচ্ছে সেখানে। কত বাড়ি ঘর পড়ে গিয়েছে, আর এই দুর্দিনেই তুমি যাচ্ছ দেশে? এখন যেও না, আমি বলি কি। না গিয়ে আর কি করি, এখানে থেকে পয়সা উপায়ের তো চেষ্টা করো নয়। এখানে নানা পথ আছে, দেশে তো একমাত্র ভিক্ষে ছাড়া কিছুই নেই, তাই বা কে দেবে? এখান থেকে বাড়িতে পয়সা পাঠাও, তাদেরও কিছু উপকার হবে। শুধু হাতে বাড়ি গিয়ে কি করবে? আচ্ছা আসি শান্তিরাম, আসি। বন্যার খবর শান্তিরাম কিছুই জানে না। বাড়ির চিঠি পায়নি আজ 15-20 দিন। চিঠি না পাওয়ার কারণ সে জানে, 3 পয়সা দাম একখানা পোস্ট কার্ডের। পাড়াগাঁয়ের লোক নিতান্ত দরকারি খবর দিবার না থাকিলে চিঠি বড় একটা দেয় না। বিশেষত তাহার সংসারের যা অবস্থা, 3 পয়সা 3টি মোহর। ট্রেন ছাড়িল, বেলা একদম পড়িয়া আসিয়াছে। স্টেশনের সিগনাল লাল সবুজ আলো জ্বলিতেছে। গাড়িতে লোক বেশি নাই।
শান্তিরাম এক কোণে বসিয়া জানলার বাহিরে চাহিয়া মাঝে মাঝে বিড়ি টানিতে টানিতে ভাবিতে ভাবিতে চলিল। সরোজ যাহা বলিল তাহাতে বাড়ি যাইবার উৎসাহ তার কমিয়া গিয়াছে। সত্য বটে, সে আজ 9-10 মাস বাড়ি যায় নাই। সে অঘ্রাণ মাসে বাড়ি হইতে বাহির হইয়াছিল। স্ত্রীর শেষ সম্বল বালা দুগাছা বিক্রয় করিয়া 200 টাকা লইয়া ব্যবসা করিতে আসিয়াছিল কলকাতায়। 200 টাকার মধ্যে বাড়ি লইয়া ফিরিতেছে মোটে 5 টাকা 6.5 আনা। অবশ্য এ কয় মাস কিছু কিছু খরচ পাঠাইয়াছিল বাড়িতে, কিন্তু গত আষাঢ় মাসে শেষ হইতে আর কিছুই সে দিতে পারে নাই। দেশে থাকিতে পয়সা উপার্জনের কোনো পথ সে বাকি রাখে নাই। লেখাপড়া তেমন জানে না বলিয়া চাকরি জোটে নাই, নাই বা জুটল চাকুরি। ব্যবসা করিয়া বড়লোক হওয়া যায়, চাকুরিতে নয়। গুড়ের ব্যবসা, কাঠ চালানির ব্যবসা, তরকারি চালানির ব্যবসা, এমনকি মাছ চালানির ব্যবসা পর্যন্ত কিছুতেই কিন্তু কিছু হলো না। তাই স্ত্রীর বালাজোড়া লইয়া কলিকাতা আসিয়াছিল কোনো একটা ব্যবসা করিতে। অনেকে পরামর্শ দিয়েছিল হোটেল খুলিতে, খারাপ কিছু চলে নাই, 2 বেলা লোকজন খাইতেছিলও মন্দ নয়। কিসে যে কি হইল ভগবান জানে। খরচে আয় আর কিছুতেই কুলানো গেল না, এমন অবস্থা দাঁড়াইতে লাগিল। বাড়ি ভাড়া বাকি পড়িয়া গেল 3 মাসের। বাড়িওয়ালা শাসাইল জিনিসপত্র আটকাইয়া ভাড়া আদায় করিবে। মুদির দেনা, কয়লা আলার দেনা, তরকারি আলার দেনা, মাছ আলার দেনা, দুধ বাড়ার দেনা, ঠাকুরের মাহিনা বাকি, ঝি চাকরের মাহিনা বাকি, হোটেল চলে কি করিয়া। সর্বশান্ত হইতে হইল, সত্য সত্যই সর্বশান্ত। এতটুকু সোনার গুড়া নেই ঘরে, এই কটি টাকার মাত্র সম্বল। বাড়িতে পা দিলেই চৌকিদারের ট্যাক্সের তাগাদা, সেখানেও মুদির দেনা, গোয়ালের দেনা, কোন বা 10-15 টাকা জমিয়া গিয়াছে। তাহার ওপর দেশের যেরকম অবস্থা শোনা গেল, সবকিছু ডুবিয়া গিয়াছে। জিনিসপত্রের দামও চড়া, ধার মেলা দুষ্কর হইয়া উঠিবে এ বাজারে। শ্রীপুত্র কিরম ভাবে দিন কাটাচ্ছে কে জানে, উপবাসেই হয়তো দিন কাটাইতেছে। নীরদা কত আশা করিয়া আছে পূজার সময় স্বামী কলিকাতা হইতে সকলের জন্য নতুন কাপড় ও টাকা করিয়া লইয়া বাড়ি ফিরিবে। নীরদাকে একদিনের জন্য খুশি করিতে পারে নাই সে। বিবাহ করিয়া পর্যন্ত অভাব আর অভাব, অভাব আর ঘুচিল না কোনোদিন। হায় অদৃষ্ট, তাহার অদৃষ্ট আর নীরদার অদৃষ্ট দুজনে। দেশের স্টেশনে নামিয়া সহযাত্রীদের মুখে শুনিল পায়ে হাঁটিয়া গ্রামে পৌঁছানো যাইবে না। মাতৃগঞ্জে বড় বিল ভাসিয়া, রাস্তার ওপর 1 কোমর জল। এত রাত্রে নৌকাই বা পাওয়া যাবে কোথায়? চিলমারির নবীন কলু তাহার মুদির দোকানের জন্য কলিকাতায় মাল কিনিতে গিয়াছিল। সে 3 গ্রোস দেশলাই ও 2-3টি মিষ্টি কুঁদো লইয়া বড় বিপন্ন হইয়া পড়িয়াছে। এই যে দাদা ঠাকুর কলকাতা থেকে এলেন বুঝি? এই গাড়িতেই এলেন? কই দেখিনি তো। এখন কি করে যাই বলুন তো, একটা লোকও তো নেই স্টেশনে। নৌকায় থাকবার কথা ছিল, কই কাউকে তো দেখছি নে। আপনিও তো যাবেন ওই দিকে, সব তো জলে জলময় চারিদিকে। একজন কুলি তাহাদের জিনিসপত্রের ঝাঁকায় করিয়া লইয়া কিছুদূর যাইতে রাজি হইল। কুলিটার মুখে শোনা গেল স্টেশন ছাড়িয়া যে বড় মাঠ, কিছুদূর গেলে সেই মাঠের ধারে জেলেদের নৌকা ভাড়ার জন্য মজুদ আছে। মাঠ জলে ভাসিয়া সমুদ্রের মতো দেখাইতেছে। শুধু বাবলা গাছ ও অন্যান্য গাছপালা চারিদিকে খানিকটা ছড়িয়ে আছে মাত্র। শান্তিরাম অবাক হইয়া চারিদিক দেখিতে লাগিল। বলিল, হ্যাঁ নবীন, এরকম বন্যে তো আমরা জ্ঞানে কোনোদিন দেখিনি। এ কি হয়েছে? এ তো কিছুই চেনা যাচ্ছে না। গায়ের মধ্যে জল ঢুকেছে নাকি আবার? বাড়িতে পৌঁছতেই রাত 11টা বাজিয়া গেল। সবাই তখন ঘুমাইয়া পড়েছে। শান্তিরাম ছোট ছেলের নাম ধরিয়া ডাকাডাকি করিতে করিতে নীরদা উঠিয়া তাড়াতাড়ি করে ঘরের দোর খুলিয়া বাহিরে রোয়াকে আসিল। রং ফর্সা, রোগা চেহারা শান্তিরামের অপেক্ষা 7 বছরের ছোট, সুতরাং বয়স 32-33 হইয়াছে। মাথার চুল সামনের দিকে অনেকটা উঠিয়া গিয়াছে, মুখের লালিত্য অনেকদিন আগেই নষ্ট হইয়াছে।
পরনে লাল পাড় ময়লা শাড়ি, চুল বাঁধা বা পরন পরিচ্ছদের মধ্যে একটু পরিপাট্য নেই। অতিরিক্ত পান দোক্তা খাইয়া দাঁতগুলি একেবারে কালো করিয়া ফেলিয়াছে। এত রাত্রিরে কোন গাড়িতে এলে? দাও দাও ওগুলো আমার হাতে। বাবা একখানা চিঠিপত্র দিলে না, ভেবেই মরছি। শত্রুর আবার আজ 3 দিন জ্বর আর পেটের অসুখ। বুলু আবার একটা ফোঁড়ায় কষ্ট পাচ্ছে। ভাবছি আজকালের মধ্যে একটা পত্তর দেবো। তারপর চারিদিকে জল, হাটে বাজার করে করে এনে দেবার লোক পাচ্ছি নে। এই জল পেরিয়ে কে আমার জন্য চিলমারি থেকে জিনিস এনে দেবে বলো? এলে বাঁচলাম, কি আতান্তরেই যে পড়েছি। তারপর এদিকে এদিকে হাতে, ও বুলু কি বলছে শোন। এই যে যায়, চেঁচিও না, কে এসেছে দেখ। তোমার শরীরও তো ভালো নেই। এই এতে আপেল আর নাশপাতি আছে, শুধুগুলোকে দাও, খুকিকে দাও, এই দাও লেমন জুস, কলা আর কমলালেবু। খুকি ভালো আছে তো? চলো ঘরে। দাঁড়াও দাঁড়াও, আলোটা জ্বালি। সামনেই সব শুয়ে আছে, মারিয়ে চটকে দেবে। খানিক পরে শান্তিরাম সুস্থ হইয়া বসিয়া তামাক খাইতেছে। ছেলেমেয়েরা তাহাকে ঘিরিয়া বসিয়া কেউ আপেলের টুকরো, কেউ লেমন জুস খাইতেছে। নীরদা স্বামীর জন্য ভাত চড়াইতে গিয়াছে রান্নাঘরে। নীরদা নিশ্চয়ই ভাবিতেছে সে না জানি কত টাকা লইয়া ঘরে আসিয়াছে। নীরদাকে কিছু বলা যাবে না এখন, না বলাই ভালো। মিথ্যা আশায় রাখিয়া লাভ কি? নীরদার মুখে আনন্দ ও উৎসাহ যেন ধরিতেছে না। কষ্ট হয় বলিতে। নীরদা যা ভাবছে তা নয়। আমি হোটেল বিক্রি করে দিয়ে চলে এলুম। সর্বশান্ত হতে হয়েছে। তোমার তোমার যে বালা গিয়েছে তার টাকাও গিয়েছে। 5 টাকা 6.5 আনা মাত্র হাতে অবশিষ্ট আছে। এত কথা বলিতে কষ্ট হয়। নীরদাকে কোন সুখ দিয়াছে জীবনে সে? নীরদা ভাত চড়াইয়া দিয়ে আবার ঘরের মধ্যে আসিল, বলিল, পুজোর আগে আবার যাবে বুঝি? তা এই যে যাবে আবার আসবে মিশিমিশি খরচ করে। একেবারে 2 দিন দেরি করে পূজা পর্যন্ত থেকে যাও। ওদের কাপড় চোপড় এনেছো নাকি? শান্তিরাম একবার ভালিল, নীরদা কিছুই নেই, সব গিয়েছে, তোমার বালা জোড়াটাও সব উঠিয়ে এবার চলে এলাম, হাত একেবারে খালি। পুজোর কাপড় চোপড় তো দূরের কথা, তোমাদের খেতে দেবো কি তাই ভেবে অস্থির। তবু আজ 8 মাস পরে বাড়িতে আসিয়া তাহার কি না কি যে ভালো লাগিতেছে। কলিকাতা হোটেল খুলিয়া থাকা সে এক অন্য ধরনের জীবন। এই কমাসে সে তাহা ভালো করিয়াই বুঝিয়াছে। কখনো সে ঘর ছাড়া হয় নাই। তাহার পক্ষে ওখানে ওইভাবে নির্বান্ধব স্থানে থাকা কি ভালো লাগে? এ তাহার নিজের বাড়ি, সকলে এখানে আপন। এখানে নীরদা আছে, সতু, বুলু, খুকি, পিসিমা, পাশের বাড়িতে দুর্গাদাস কামার, নিতাই কামার, এরা সব তাহার আপন। নিতাই তাহার ছেলেবেলার বন্ধু, লেখাপড়া শেখে নাই। পৈতৃক বৃত্তি, দাঁ বাঁধানো লাঙলের ফাল পোড়ানো অবলম্বন করিয়াছে। তাহাকে যে কতদিন দেখে নাই। নিতাই কামারের দোকান ঘরে জামরুলতলা ছায়ায় বসিয়া তামাক খাইতে খাইতে নিতাই এবং কামার দোকানের সমাগত লোকজনের সঙ্গে বেগুন কুরমার গল্প করিতে যে কি সুখ, তাহার তুলনায় এই হোটেল। কাল নিতাইয়ের সঙ্গে সকালেই দেখা করিতে হইবে। শান্তিরাম খাইতে বসিল। বলল, হ্যাঁ গো, পুজো পর্যন্ত থাকবে তো? নীরদা বলল, হ্যাঁ। তা কাপড় জামা ওদের কলকাতা থেকে আনলেন না কেন? ওখানে দর বেশি। দর? হ্যাঁ, তা তো বেশি। হোটেলের দেখাশোনা কে করবে এখন? শান্তিরাম কিছুক্ষণ চুপ করে থাকিয়া বলিল, হোটেল নেই। নীরদা বিশ্বাসী সুরে বলিল, নেই? তবে অন্য অন্য কি? কেন? সেদিনে তো চিঠি লিখলে যে হোটেলের কাজ চলছে ভালোই। শান্তিরাম বলে, চলছিল তো ভালোই, তারপর কিসে যে কি হলো, কেবল দেনা বাড়তে লাগলো, বিক্রি হয়ে গেল দেনার দায়। তা সে বালা জোড়াটাই এনেছো তো, সঙ্গে এনেছো তো? নীরদা এই ধরনের প্রশ্ন করিয়া বড় বিপদে ফেলে দিল। এই ধরনের প্রশ্ন না করিয়া যদি বলিত যে বালা দুগাছা ঘুচিয়ে দিয়েছ তো, তাহা হইলে উত্তর দেওয়াটা সহজ হইত। যে সে বালা গিয়াছে, মিটিয়া গেল। এতখানি আশা ভরা প্রশ্নের উত্তরে তাহাকে এখন না, সংসার করা এত বিপদ জ্বালিলে সে বিবাহ করিত না। বিবাহ সে ইচ্ছা করিয়াও করে নাই। স্বর্গীয় পিতৃদেব বাঁচিয়া থাকিতে পুত্রবধূ মুখ দেখিবার দুর্নিবার আকাঙ্ক্ষায় 19 বছরের ছেলে শান্তিরামের বিবাহ দিয়া যান
12 বছর বয়সে নীরদার সঙ্গে। ইয়ে, বালা কোথায় নীরদা? বালা বিক্রি করেই তো হোটেল খুলেছিলাম। নীরদা হঠাৎ নিজের গালে চড় মারিতে মারিতে বলিল, ওমা আমার কি হবে, ওমা আমার কি হবে? শান্তিরাম বিরক্ত হইয়া বলিল, আহ, ছেলে মানুষই করো কেন, থামো। ছেলেমেয়েরা কাঁদিয়া উঠিল। শান্তিরামের ভাত আর খাওয়া হইল না। সে ভাত ফেলিয়া উঠিয়া নীরদার হাত ধরিল। স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিয়া গেল। নীরদাকে শান্ত করিতে শান্তিরামের সময় লাগিল। মেয়ে মানুষকে বোঝানো অনেক দায়। অনেকক্ষণ পর নীরদা কিছুটা প্রকৃতস্থ হলো। চোখ মুখে জল দিয়া আসিয়া বলিল, তোমার খাওয়া হলো না, আরো দুটি ভাত আছে, বেড়ে নিয়ে আসি। না না থাক, শোয়া যাক এখন, রাত হয়েছে, 12টা কি 1টা। শান্তিরামের স্ত্রীর প্রতি মনে মনে শান্তিরামদের স্ত্রীর প্রতি মনে মনে বিরক্ত হইয়াছে। একজোড়া বালা না হয় গিয়াছে, তা বলে সে খাইতে বসিয়াই এত কুরুক্ষেত্র কাণ্ড করবে? ছি, এর নাম সংসার? একটু শান্তির সান্ত্বনার কথা নেই, সহানুভূতি নেই। আচ্ছা, সন্ন্যাসী হইয়া গেলে কেমন হয়? অনেকেই তো হয়ে যায়। সংসার আর ভালো লাগে না। রামকৃষ্ণ পরমহংসদেব ঠিকই বলেছেন, কামিনী কাঞ্চন অসার। তাহাদেরই গ্রামের পাশে বন্দিপুরের মুখুজ্জে বাড়ির বড় ছেলে রাধাকান্ত বহুদিন আগে সন্ন্যাসী হইয়া গিয়াছিল। এখন কি একটা বেশ বড় গোছের নাম লইয়া কাশিতে মঠ স্থাপন করিয়া আছে। বহু শিষ্য সেবক, দুধ ঘি খায়, কোনো কষ্ট নেই। পায়ের ওপর মোহর প্রণামী দেয়, দিব্যি আছে। আর সংসার করিলে তাহারও দশা এরকমই হতো। ছেলে পিলে লইয়া জড়াইয়া মরিতে হইত এতদিন। কামিনী কাঞ্চন সত্যিই অসার। নীরদাও স্বামীর ওপর বেশ সন্তুষ্ট হইয়া উঠিল না। শুইয়া শুইয়া ভাবিতে লাগিল, বালা জোড়াই তার একমাত্র সম্বল ছিল। এই তো সংসারের ছিরি। তাহার বাবার দেওয়া বালা শ্বশুর বাড়ি, তাহা হইলে আর ভাবনা থাকিত না। এক কুচো এখানকার সোনা কোনোদিন অঙ্গে ওঠে নাই। কি বিবাহই না দিয়েছিলেন বাবা, অকর্মণ্য। আসল কথা কি, এই যে অকর্মণ্য স্বামী, কত পুরুষ মানুষ কত কাজ করিয়া পয়সা রোজগার করিতেছে, গরিব অবস্থা থেকে বড়লোক হইয়াছে, আর তাহার স্বামী যাহা ঘরে আছে তাহাও ঘুচাইয়া নিশ্চিন্ত হইয়া বাড়িতে আসিল। বড়লোক সে হইতে চায় না, কিন্তু এই 2 বছরের বাজারে ছেলেপেলেদের মুখে ভালো করে অন্ন তুলে দিতে হবে তো। এমন লোককে বিবাহ করা উচিত হয়নি। বিবাহে শখ আছে, কিন্তু স্ত্রী পুত্র পুষিবার ক্ষমতা নেই। শেষ রাত্রে ভয়ানক বৃষ্টি আসিল। ফুটা ছাদ দিয়া নানা স্থানে জল পড়িতে লাগিল। নীরদা ছেলে মেয়েদের লইয়া ঘরের মধ্যে সরিয়া বিছানা পাতিল। স্বামীর মশারি ভিজিতেছিল দেখিয়া তাহাকে উঠাইল। শান্তিরাম কাঁচা ঘুম ভাঙিয়া যাওয়াতে উঠিয়া বিছানার উপর বসিয়া বলল, আহ, কি মশারি ভিজছে, ওঠো একটু, বৃষ্টি এসছে বড্ড। নীরদা মশারি খুলিয়া কোণের দিকে লইয়া গিয়া আবার খাটাইতে লাগিল। শান্তিরাম বিরক্ত মুখে বিছানায় বসিয়া আছিল। কেরোসিনের টিমে মৃদু আলোয় নীরদার দিকে চাহিদা দেখিল। নীরদা দেখতে কেমন বুড়ি হইয়া গিয়াছে এরই মধ্যে। বিবাহের প্রথম প্রথম তাকে কি সুন্দরী না দেখতেছিল। সে রং চেহারাখানা যেন এই কবচের মধ্যেই ভোজবাজির মতন উড়িয়া গেল। ঠিক তেমন ভালোবাসাও কি এখন আছে? সে আকুলি বিকুলি ভাব, না দেখিলে বাঁচি না ইত্যাদি বহুদিন চলিয়া গিয়াছে। নীরদা মশারি খাটাইতেছে। সামনের কপালখানা যেন মাঠের মতন চওড়া হইয়া গিয়াছে। চুল ওঠার দরুন। ময়লা শাড়িখানাতে চেহারা আরো খারাপ দেখাইতেছে, যেন ভদ্রলোকের ঘরে মেয়েই নয়। ফর্সা কাপড় একখানা পরলে কি হইতো? শান্তিরামের মনে স্ত্রীর প্রতি হঠাৎ যেন অনুকম্পা জাগিল। বেচারি নীরদা, তাহারই দোষে নীরদা অমন হইয়া গিয়াছে। মেয়ে মানুষ অসহায়, যেমন রাখিবে তেমনি থাকিবে। পরাও না শান্তিপুরের ফরসডাঙ্গা জরিপার শাড়ি, চড়াও না মোটর গাড়িতে, এমন চড়িবে, তখন সাজসজ্জা করিবে, তখন উহার দোষ কি? না, কাল উঠিয়া একটা চেষ্টা চরিত্র করে দেখিতে হইবে, হাত পা হারাইলে চলিবে না। নীরদা বলিল, পান দেবো? পান খাবে? না, 1 গ্লাস জল দাও বরং। তামাকের পাত্রটা কোথায় রেখেছো? টিকে গুলোতে জল পড়েনি তো? তামাক খাবে নাকি? সাজবো? থাক, তুমি জল দাও, তামাক আমি সাজি। তামাক টানিতে টানিতে শান্তিরাম বলিল, এখানে আর কত দেনা হয়েছে?
তা তোমাকে 15-16 টাকা কেষ্টর দোকানে বাকি পড়ে আছে, রোজ তাগাদা তাগাদা করছিল, বললাম পুজোর সময় তুমি বাড়ি এলে একবার দেবে। 15-16 টাকা এত ধার জমলো কি করে? নীরদা যেন একটু ঝাঁঝের সাথেই বলল, জমবে আর কি করে? 4 মাস যে বাড়িতে হাত উপর করনি সে কথা মনে আছে? চালাচ্ছি কি করে? তবুও তো আমার কথায় চাল ধার দেয়, নইলে পাড়ার ধার দেওয়া দোকানগুলো সব বন্ধ করে দিয়েছি। এই কথাটিতে শান্তিরামের দুর্ভাবনা যেন আরো বাড়িয়া গেল। 1 টাকা যাহার কাছে একটা মোহর, বর্তমানে তাহা মুদির দোকানে 15-16 টাকা বাকি। না শোধ করলেও না শোধ করিলেও অবশ্য চলে এবং চলিত, কিন্তু বর্তমানে অসহায় অবস্থার দোকান হইতে ধারে জিনিসপত্র না লইলেই নয়, এবং লইতে গেলেই পূর্ব দেনার কিছু অংশ শোধ তো করিতেই হইবে। নীরদা বলিল, শুয়ে পড়ো এখন, ভেবে আর কি করবে, যা হবার হবে। নীরদের এ কথাখানা শান্তিরামের আবার বেশ লাগিল। নীরদার মনে ভালোবাসা আছে, দুঃখ হোক কষ্ট হোক নীরদার মুখখানা দেখিলে তবু একটু শান্তি লাগে। নীরদা বলিল, ওগো শোনো, তোমাদের গায়ে পশুপতি মুখুজ্জে কে ছিল? পুকুর ধারে ওই যে দোতলা বাড়িটা, ও তো আমার বিয়ে হয়ে পর্যন্ত পড়েই আছে ওইভাবে। ওই বাড়ির লোক এসেছে, আজ পুকুর ঘাটে দেখি গাড়ি করে নামলো একজন ছোকরা, একটা 16-17 বছরের মেয়ে, এক বুড়ি, বোধহয় ওদের মা হবে। মেয়েটা আইবুড়ো, বেশ দেখতে। ওরা পশ্চিমে থাকতো না? শান্তিরাম বলল, পশুপতি দাদা বাড়িতে? তা হবে। পশুপতি দাদা তো কবে মারা গিয়েছেন, তাও আজ বছর 7-8 হবে। তার ছেলে শুনেছি ইঞ্জিনিয়ার। এতকাল পরে দেশের কথা মনে পড়েছে বোধহয়। লখনৌ না কানপুরে কোথায় যেন একটা থাকে। কোনো জন্মে তো আসতে দেখিনি। বাড়িটা তো ভাঙাচোরা, থাকবে কি করে ওই বাড়িতে? পরদিন সকালে শান্তিরামের বাহিরের ঘরে বসিয়া আছে শান্তিরাম। এমন সময় 25-26 বছরে একটা সুদর্শন যুবক আসিয়া তাকে প্রণাম করিয়া বলিল, কাকা চিনতে পারেন? শান্তিরাম বুঝিল এটি পশুপতির ছেলে, যাহার কথা তারা রাত্রে বলছিল। বলিল, এসো বাবা এসো, তোমার খুড়িমা বলছিল তোমরা নাকি কাল এসেছো তোমার বাবার সঙ্গে। আহা, তোমার বাবা বড় পুণ্যাত্মা লোক, তোমাদের রেখেই স্বর্গে চলে গেলেন। বসো বাবা বসো। বৌদি এসেছেন নাকি? না, মায়ের শরীর ভালো না। সঙ্গে এসেছেন আমার এক সম্পর্কের মাসিমা। আমি এই গায়ে কখনো আসিনি, কাউকে চিনিও না, সকলের সঙ্গে আলাপ করে বেড়াচ্ছি। দেখুন এই বাপ ঠাকুরদাদের, অথচ কেউ কাউকে চিনেনি। বাড়িটা নষ্ট হয়ে গিয়েছে একেবারে। কাল সারা রাত্রির বিছানা জল পড়েছে। সঙ্গে আমার বোনও আছে, ওকেও নিয়ে এলাম। এবার ম্যাট্রিক দেবে, কলকাতার মামার বাড়ি থেকে পড়ে। বা বেশ বেশ, খুব ভালো। যাবে আসবে বই কি, তোমরা হলে গায়ে রত্ন, না এলে গেলে কি হয়? দেখছো তো বাবা গায়ের অবস্থা, এমন সোনার চাঁদ ছেড়ে সব থাকতে আমরা যে কি কষ্টটা পাচ্ছি গায়ে থেকে। তা তোমার নামটি কি বাবা? যুবক বলিল, আগে আমার নাম সুশান্ত, আর আমার এই বোনের নাম চিন্ময়। চিনু বলে সবাই ডাকে। আপনার কাছে যে জন্য এলেন তা বলি। বাবা আমাদের হাতে কিছু টাকা দিয়ে গেছিলেন ঠাকুরদাদার নামে গায়ে একখানা পুকুর কেটে প্রতিষ্ঠা করার জন্য। আজ 7 বছর বাবা মারা গিয়েছেন, কিন্তু নানা কারণে আমার গায়ে আর আসা হয়নি। তাই এবার ভাবলুম যাবই, গিয়ে কাজটা সেরে আসি। আমাদের বাড়ির সামনে যে পুকুরটা রয়েছে, ও তো একেবারে মজা, ভাবছি ওটাকেও কাটাবো। পাড়ার লোকের জল খাওয়ার সুবিধা হবে তাহলে। তাও ওই পুকুরের অংশ আপনারও আছে নাকি শুনলাম। আমি অন্য সব অংশীদারের কাছে গিয়েছিলাম, তারা সব রাজি হয়েছে। এখন আপনি যদি, আমি অবশ্যই ন্যায্য যা দাম হয় তাই দেব, সকলকেই দেব। শান্তিরাম বলিল, এ আর কি বাবা, খুব ভালোই কথা। তোমার খুড়িমার সঙ্গে একবার পরামর্শ করে ওবেলা কি কাল যা হোক বলবো। যুবক চলিয়া গেল। শান্তিরাম স্ত্রীকে ডাকিয়া বলিল, শোনো শোনো, একেবারে অকুলে পড়েছি ভাবছিলাম, কিন্তু একটা মনে হচ্ছে কুল পাওয়া গিয়াছে। তারপর পুকুরের ব্যাপারটা বর্ণনা করিয়া বলিল, মজা এঁদো পুকুর পড়ে আছে শ্যাওলা হয়ে, কখনো তো কিছু হয়নি। তা যা যাও 25টা টাকা দেবে, ভগবান জুটিয়ে দিয়েছেন, ভালো ভালো চুকে গেলে 5 টাকার হরির লুট দিয়ে দিও।
দুপুরের পর পশুপতি মুখুজ্জির মেয়ে শান্তিরাম বাটিতে বেড়াইতে আসিল। নীরদাকে প্রণাম করিয়া বলিল, কাকিমা, আপনার সঙ্গে আলাপ করতে এলাম। নীরদা কাঁথা সেলাই করিতেছিল, তাড়াতাড়ি উঠিয়া মেয়েটির চিবক ছুঁইয়া আদর করিয়া বলিল, এসো মা, এসো, বসো, এই গরিব কাকার বাড়িতে বসো। তোমার মা কোথায়? তোমায় মা যে কোথায় যে বসাই, এই আসনখানাতেই বসো। দুজনের ভাবসাব খুব শীঘ্রই হইয়া গেল। মেয়েটি বেশ সুন্দরী, সারা দেহে একটা গতি হিল্লোল, ছিপছিপে গড়ন, মাথায় একরাশ চুল একটু নামাইয়া এলানো খোপা বাঁধা, সাদাসিধে ধরনের শাড়ির ব্লাউজ পরনে, হাসি ছাড়া যেন কোনো কথাই কইতে পারে না মেয়েটি। নীরদা বলিল, তোমার দাদা এসেছিল ও বেলা তোমার কাকার সঙ্গে দেখা করতে, শুনলাম বড় ভালো ছেলেটি। তুমি স্কুলে পড়ো শুনলাম, কি পড়ো? ক্লাস 10-এ পড়ি, এবার ম্যাট্রিক দেবো। তোমার মায়ের না কেন? কখনো তো তাকে দেখিনি। তার শরীর ভালো না, বিছনা থেকে উঠলে মাথা ঘোরে, কোথাও বেরোতে পারে না। আহা, তার দেখাশোনা কে করে? তোমার দাদার বিয়ে হয়েছে? না, দাদা বিয়ে করবে না, এখন দেশ সেবা করবে। যারা দেশ সেবা করবে, যারা লেখাপড়া জানে না তাদের লেখাপড়া শেখাবে, এসব দিকেই তার মন। দেশের কাজ করবে বলে পাগল, অন্য ধরনের মানুষ আমার দাদা। দাদা কথা বলিবার সময় মেয়েটির চোখে দৃষ্টি স্নেহ ও শ্রদ্ধার নম্র হইয়া উঠিল। ক্ষণে ক্ষণে তাহার মুখের চেহারা যেন বদলাইয়া যাইতেছিল, ভারী জীবন্ত চোখ মুখ। এসব পাড়াগায় নীরদা কখনো এমন মেয়ে দেখেনি। অনেকক্ষণ বসিয়া এ গল্প ও গল্প করিবার পর মেয়েটি উঠিতে চাহিলে নীরদা বলিল, চিনুমা, গরিব কাকিমার বাড়ি এসেছো, যদি কিছু না খেয়ে যেতে যেতে পারবে না। তুমি তুমি বসো, আমি একটু হালুয়া করে আনি। চিনি বলল, মুড়ি নেই কাকিমা, আমি মুড়ি খেতে খুব ভালোবাসি। নীরদা তাড়াতাড়ি মুড়ি মাখিয়ে আনি বলে, তুমি মুড়ি খেতে পারবে মা? সেই জন্য তো দিতে ভরসা করিনি, আমি নিজেই তো মুড়ি ভাজি। সঙ্গে সঙ্গে তাহার মনে হইল মুড়ির ধান ফোয়াইছে, অথচ কিনিবার পয়সা নেই। আর দুদিন পরে চিনু আসিলে তাহাকে মুড়ি দিবারও সামর্থ্য পর্যন্ত থাকিত না। মান সংগ্রাম কি করিয়া যে বজায় থাকে সংসারে, পুরুষ মানুষ যাদের অকর্মণ্য হয়। চিনু সেদিন গেল, কিন্তু পরদিন সকালে আবার আসিয়া আবার ঘন্টা দুই নীরদার সঙ্গে কাটাইয়া গেল। ভারী অমায়িক মেয়ে। এদিন সংসারে যত তরকারি সব মোটি পাতিয়া বসিয়া কুটিয়া দিতে লাগিল। নীরদার কোনো বারণ শুনিল না। পাড়ার অন্য সকল বাড়িতে চিনু যায় না, যেখানে এইখানে সে যত আসে। নীরদাকে তাহার কি যে ভালো লাগিল সেই জানে। অন্তত দিনে 2 বার তো এখানে আসা চাই। নীরদারও তাকেও বেশ লাগে। দিন 10-12 পর একদিন শান্তিরাম স্ত্রীকে বলিল, শুনেছ, আমার অংশের দাম ধার্য হয়েছে 32 টাকা। আশা করিনি এত হবে। তা সবাই যে দর নিয়েছে আমিও তাই নিলাম। নীরদা অবাক হয়ে বলল, সে কি গো, ওই এক মজা ডোবা 32 টাকা করে অংশ হলে 6 অংশের জন্য সুশান্তকে 200 টাকা দিতে হবে? তা দিতে হবে বই কি, ঠাকুরদার নামে পুকুর প্রতিষ্ঠা করবার গরজ আছে, টাকা খরচ করবে না? নীরদার গম্ভীর মুখে বলল, একটা কথা বলি শোনো, ওই টাকা তুমি নিতে পারবে না, ছেড়ে দাও অমনি। শান্তিরাম অবাক হয়ে বলল, এমনি ছেড়ে দেবো? বেশ তো তুমি। নীরদা বলল, চিনু আমাকে বড় ভালোবাসে, এছাড়া সে কোথাও যায় না, এখানে আসে দুটো চাল ভাজা দিয়ে বসে খায়। মেয়ের মতন বড় মায়া হয়েছে ওর উপর। ওদের কাছ থেকে তুমি ওই ডোবা বেচে টাকা নিতে পারবে না, আর যে টাকা ন্যায্য নয় তা কখনোই তুমি নিতে পারবে না। তবে চলবে কি করে শুনি? এ টাকা ছাড়লে কিসে থেকে কি হবে? তা সে যাই হোক, বড় মানুষ বটে, কিন্তু গায়ে তো সবাই ওদের ঠকে নিচ্ছে ছেলে মানুষদের, তা তুমি নিতে পারবে না। এতে আমাদের ভাগ্যে যা আছে হবে। তুমি নিলে আমি কিন্তু অনর্থ বাঁধাবো বলে দিচ্ছি। স্ত্রীকে শান্তিরাম ভয় করিত, কাজে অন্য শরীরটা ডোবার অংশের দাম কড়াই গন্ডায় বুঝিয়া পাইল। শান্তিরাম কিছুতেই টাকা লইল না। সুশান্তকে বলিল, পশুপতি দাদার ইচ্ছে তার বাবার নামে পুকুর হবে, তাতে আমি টাকা নিতে পারবো না, এমনি লিখে দিচ্ছি আমার অংশ। ও অনুরোধ করো না বাবা। রাত্রে সে স্ত্রীকে বলল, কথায় বলে স্ত্রী বুদ্ধি, তুমি টাকা নিলে না, এখন করো উপোস। 32 টাকা 2 মাস অন্তত আমাদের ভাবতে হতো না। এখন আমি কোথা থেকে যে কি করি,
এই পুজো আসছে, সামনে ওদের কাপড় কিনে দিতে পারতাম তো। নীরজা বলল, ফাঁকি দিয়ে টাকা আদায় করে সে টাকায় আমার ছেলে মেয়ে কাপড় কিনতে হবে না। ওরা কাপড় না হয় পরবে না। যেমন চিনু তেমনি ওর দাদা, খুব ছেলে মানুষ, ওদের কাছ থেকে দাম দিয়ে অন্যায্য আদায় করে কদিন আর খাবে। বেশ করেছে ডাক্তার ছেড়ে দিয়েছে। টাকাটা হাতছাড়া হওয়াতে শান্তিরাম দুঃখিত হইল বটে, কিন্তু স্ত্রীর নতুন মূর্তি তাহার যেন বড় ভালো লাগিল। সোনার বালা শোকে স্ত্রীর যে মূর্তি দেখিয়াছিল, ইহা যেন তাহার বিপরীত। নীরা বলল, না, বেশ লোক, এই জিনিস আবার নীরদার মধ্যেই আছে আমার। বলিল, শোনো, ওপাড়ার মহেশদা তো এক শরীর, সে আমাকে পরশু ডেকেছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা নাকি 32 টাকা করে অংশ ধার্য করেছ। আমি হলে তো 50 টাকার কমে দেবো না। ওদের গরজ পড়েছে, বড়লোক যা চাইবে তাই দেবে। ও খাস ব্রহ্মোত্তর ছাড়বো কেন অত সহজে? সত্যি যা বলেছ, সুশান্তকে ছেলে মানুষ পেয়ে পেয়ে ওরা দম দিয়ে বেশি করে টাকা আদায় করে নিচ্ছে। করে থাকে করে থাকে করছে, যার ধর্ম তার কাছে। ও টাকা কদিন খেতে, ও কথা বাদ দাও। পুকুর কাটিয়ে দেবে ওরা এক গাদা খরচ করে, কিন্তু জল খাবে তো আমরা 5 জনই। ওরা সেই পশ্চিম থেকে তো আর পুকুরের জল খেতে আসছে না, আমাদের সুবিধের জন্যই ওরা করে দিচ্ছে। চিনু বলেছিল, ওর দাদা পরের কাজ দেশের কাজে বড় মন দিয়েছে। বেশ ছেলেটি। পূজার দিন কয়েক বাকি। সুশান্ত সন্ধ্যের সময় বাড়ি আসিল। বলিল, কাকা, আমরা কাল চলে যাচ্ছি পশ্চিমে। আমার ছুটি ফুরিয়ে এসেছে। আপনার ওপর একটা ভার দিয়ে যেতে চাই। পুকুর কাটানোর ভারটা আপনি নিন। গায়ের মধ্যে অনেক অনেস্ট লোক তো দেখলুম। চিনির মুখে আপনাদের সব কথাই আমি শুনেছি। একটা প্রস্তাব আছে আমার, যদি কিছু মনে না করেন তবে বলি। আমি এই পুকুর কাটানো আর আমাদের জমি জমা বাড়িঘর এখানে যা আছে তার দেখাশোনা করবার জন্য আপনাকে মাসে 15 টাকা দেবো। আর পুকুর কাটানো হয়ে গেলে আমাদের বাড়িটা মেরামত করবার ভারও আপনার উপর থাকবে। আমি সব টাকা পাঠিয়ে খালাস করব। মাঘ মাসের দিকে মাকে নিয়ে এসে পুকুর প্রতিষ্ঠা করে যাব। বলুন কাকা, আপনি রাজি আছেন কিনা? রাজি না হলে ছাড়ছি নে, গায়ে কিন্তু আর লোক নেই। আর আমাদের যাওয়ার আগে আপনাকে 2 মাসের টাকা দিয়ে যাব, কেননা পুজো আসছে, খরচপত্র তো আছে। পুকুর কাটার দরুনও 100 টাকা আপনার হাতে দিয়ে যেতে চাই। আপনারা সকলে মিলে আপনাকে সকলের গায়ে বলে হোটেলওয়ালা বামুন, কিন্তু আপনি দেখছি খাঁটি লোক। শান্তিরামের মাথাটা ঘুরিয়া গেল। ছোকরা আরো যে কি সব বলিয়া গেল, শান্তিরামের মাথার মধ্যে কিছুই ঢুকিল না। সুশান্ত চলিয়া গেলে তাড়াতাড়ি বাড়ির মধ্যে গিয়া স্ত্রীকে ডাকিয়া বলিল, ওগো, কোথায় গেলে শুনছো? শোনো শোনো শোনো। নীরদা সব শুনিয়া হাসি মুখে বলেছিলে না স্ত্রী বুদ্ধি, আমার বুদ্ধি নিয়ে চলো একটু। নমস্কার, আশা করি আপনাদের ভালোই লাগলো গল্পটা।